হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। আমি সবুজ স্যার চলে এসেছি তোমাদের এসএলএসটি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে। আজকে একটি নতুন টপিক আমরা ডিসকাশন করব, যে টপিকটার নাম হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং সেই সঙ্গে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এবং সেই সঙ্গে আমরা মৌলিক কর্তব্য সম্পর্কে জানবো। বিগত বছরের যে এক্সামিনেশনের কোশ্চেন, সেই কোশ্চেনে কিন্তু যথেষ্ট এই সেক্টরগুলো থেকে কোশ্চেন দিয়েছিল। তো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু তোমরা ফলো করে টপিকটাকে পড়বে, এবং আমরা দেখে নেবো যে এই টপিকের মধ্যে আজকে আমরা প্রথমে কি কি পড়বো। ফার্স্ট অফ অল আমরা নির্দেশমূলক নীতি সম্পর্কে জানবো, যে নির্দেশমূলক নীতি কাকে বলে। আমরা নির্দেশমূলক নীতির উৎসগুলো সম্পর্কে জানবো নির্দেশমূলক নীতির বিভিন্ন প্রকারগুলো, এবং অভিন্ন দেওয়ানি বিধি বলতে কি বোঝায়, নির্দেশমূলক নীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন আইন কি কি রয়েছে এবং কোনগুলোকে কোন বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে স্টিল নাও। সেই সঙ্গে আমরা মৌলিক কর্তব্যের উপর যে বিষয়গুলো দেখবো, মৌলিক কর্তব্য কাকে বলে, মৌলিক কর্তব্যের উৎস কি, সেই সঙ্গে মৌলিক কর্তব্যের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আর জানবো মৌলিক কর্তব্যের জন্য প্রযোজ্য কোন কোন ব্যক্তির জন্য প্রযোজ্য, সেটাও আমরা দেখবো। মৌলিক কর্তব্য অনুসরণ করা বাধ্যতামূলক কিনা সেটা সম্পর্কে আমরা আইডিয়া জানবো। তো এই হচ্ছে আজকের পুরো টপিকের ডিসকাশনের বিষয়গুলো, যে কোন কোন বিষয়ের উপর আমরা ফোকাস করব। একদম প্রথমে আমরা নির্দেশমূলক নীতি কাকে বলে এটা দিয়ে শুরু করব। দেখতেই পাচ্ছ এখানে নির্দেশমূলক নীতি ইংরেজিতে লেখা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। এখানে বলে রাখা ভালো, আমরা যেমন আর্টিকেল 12 স্টেটের ডেফিনেশন পেয়েছিলাম, এখানেও কিন্তু স্টেটের ডেফিনেশন দেওয়া আছে। আর এই স্টেটের ডেফিনেশনের মধ্যে কারা কারা পড়বে, এর মধ্যে পড়বে ভারত সরকার, এর মধ্যে পড়বে রাজ্য সরকার, এর মধ্যে পড়বে স্থানীয় স্বায়ত্তশাসন অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল, আমরা এক কথায় লোকাল সেলফ গভর্নমেন্ট বলে থাকি। এর মধ্যে পড়বে ভারতের পার্লামেন্ট বা সংসদ, এর মধ্যে পড়বে রাজ্য আইনসভা, আর পড়বে সরকারি বিভিন্ন অন্যান্য সংস্থা যেগুলো আইনের মাধ্যমে বা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে বা সংবিধানের মাধ্যমে এস্টাবলিশড হয়েছে। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ বলতে আমরা দেখব জুডিশিয়ারি। অন্যান্য সংস্থা ছাড়াও আমরা এর মধ্যে জুডিশিয়ারিকেও ইনক্লুড করব, বিচার বিভাগ। তাহলে এই সব কিছু হচ্ছে আমাদের এই আর্টিকেল 36 বলা আছে স্টেটের ডেফিনেশন, এখানে সেই স্টেটের ডেফিনেশনের মধ্যে পড়ে। তো আমরা ক্যাজুয়ালি এটাকে গভর্নমেন্ট বলে ইন্ডিকেট করেছি, বাট গভর্নমেন্ট ছাড়াও আরো এরা সবাই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হবে। তাহলে এবার চলে আসি, ডাইরেক্টিভ যখন দিচ্ছে তাহলে নিশ্চয়ই কাউকে একটা নির্দেশ করে দেওয়া হচ্ছে। তাহলে ডাইরেক্টিভ দেওয়া হচ্ছে কাকে নির্দেশ করে, এখানে এই যে অথরিটিগুলো সম্পর্কে উল্লেখ করলাম, এই ডিরেকশনটা তাদের উদ্দেশ্যে দিচ্ছে। কে দিচ্ছে? এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস আমাদের সংবিধানের মধ্যে মেনশন করা আছে। তার মানে সংবিধানের তরফ থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপালস প্রোভাইড করা হচ্ছে টুয়ার্ডস দা ভারত সরকার, রাজ্য সরকার, বিচার বিভাগ, লোকাল সেলফ গভর্নমেন্ট, সংসদ, রাজ্য আইনসভা, সবাইকে এই ইন্ডিকেশন করছে। এবং সে কি করবে, এইগুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তারা বিভিন্ন পলিসি মেকিং করে, বিভিন্ন আইন প্রণয়ন করে, অর্থাৎ আইন প্রণয়ন করা এবং বিভিন্ন সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করা। তাহলে আইন প্রকল্প এগুলোর মাধ্যমে এগুলোকে বাস্তবায়িত করা যাবে। আর সেই আইন প্রকল্প তৈরি করার ক্ষেত্রে কি করা হবে, এই 18টা প্রিন্সিপালসকে ফলো করতে হবে। এই 18 রকম প্রিন্সিপালসকে 3 রকম ভাগে ভাগ করা হয়েছে। দেখতেই পাচ্ছ সোশ্যালিস্ট প্রিন্সিপাল, বেশ কিছু আর্টিকেলের মধ্যে সোশ্যালিস্ট প্রিন্সিপাল দেওয়া আছে, বেশ কিছু আর্টিকেলের মধ্যে লিবারাল প্রিন্সিপাল দেওয়া আছে, আর রয়েছে গান্ধীয়ান প্রিন্সিপাল, অর্থাৎ এটাকে আমরা সোশ্যালিস্ট প্রিন্সিপাল বা সমাজতান্ত্রিক আদর্শ বলতে পারি, এটাকে অর্থনৈতিক আদর্শ বলা হয়। গান্ধীয়ান প্রিন্সিপালস অর্থাৎ গান্ধীবাদী যে আদর্শগুলো, আর লিবারাল প্রিন্সিপাল বলতে উদারনৈতিক যে প্রিন্সিপালস বা উদারনৈতিক যে আদর্শ সেগুলোর মধ্যে দেওয়া আছে। তাহলে এই ওভারঅল এই বিষয়টাই হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটাকে আরেকটু সহজ করে আমরা এরকম পড়তে পারি, আমাদের বিভিন্ন নির্বাচনের আগে নেতা মন্ত্রীদের আমরা দেখবো বিভিন্ন রকমের তারা ঘোষণা করে বা বিভিন্ন রকমের তারা বক্তৃতা দেয়, এবং সেখানে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয় যে আমরা এই এই কাজগুলো করব আমাদেরকে নির্বাচিত করলে। এবং দেখা যায় নির্বাচনের পরে তারা সবটা করছে না কার্যকরী। এখন যদি সবটা না করে তো আমরা কিন্তু কোনো থানায় গিয়ে মামলা করতে পারি না যে অমুক নেতা বা মন্ত্রী বলেছিল যে এই প্রতিশ্রুতি আমরা এই 5 বছরের মধ্যে করে ফেলবো, কিন্তু তারা করেনি, তো আমরা সেটাকে নিয়ে কিন্তু কোনো কেস করতে পারি না। এই নেতা মন্ত্রীরা যতটুকু সম্ভব ততটুকুই তারা করে, এবং সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হচ্ছে সংবিধানের দেওয়া এরকম কিছু প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করার অথরিটি হচ্ছে সরকার। সে দেখবে যে দেশের ন্যাচারাল রিসোর্স কি আছে
সে দেখবে যে সরকারের কোন কোন বিষয়ে সদিচ্ছা রয়েছে কার্যকরী করার, সেই মোতাবেক সরকার আইন তৈরি করবে, সেই মোতাবেক সরকার পলিসি মেকিং করবে এবং তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। এতে আমাদের কিন্তু কিছু করার নেই যদি কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপালস বাস্তবায়িত না হয়। যেমনটি কিনা আমরা ফান্ডামেন্টাল রাইটে পড়েছিলাম, সেগুলো যদি বাস্তবায়িত না হতো বা সেটাকে যদি ফলো না করা হতো, আমরা কোর্টের কাছে গিয়ে আবেদন করতে পারতাম, কারণ ফান্ডামেন্টাল রাইট গুলো জাস্টিসেবল রাইট ছিল, কিন্তু এগুলো একটাও আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তাই এগুলোর ক্ষেত্রে আমাদের কিছু করার নেই, আমরা শুধু জানবো যেগুলো আমাদের অধিকার, যে অধিকারগুলো দেবে কি দেবে না এটা সরকার ডিসাইড করে। সরকারের যদি দিতে ইচ্ছে করে আইন তৈরি করবে, প্রকল্প তৈরি করবে এবং এগুলোকে বাস্তবায়িত করবে। আশা করছি বুঝতে পারলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কাকে বলে। আমরা এবার ফোকাস করবো ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কিছু বেসিক বিষয়। প্রথমেই আমরা সংজ্ঞাটাকে একবার সুন্দর করে এখানে ইন্ডিকেট করে দিয়েছি আর একবার, যে মূলত কিছু সাংবিধানিক নির্দেশ যা সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনুসরণ করে এবং এই নির্দেশিকা 3 ধরনের রাজনৈতিক আদর্শের দ্বারা প্রভাবিত, আমরা একটু আগে পড়লাম। এবং সেই সঙ্গে এই নির্দেশিকাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বিভিন্ন আইন এবং প্রকল্প চালু করে, যার মাধ্যমে এগুলোকে বাস্তবায়িত করা যায়। এবং প্রধান প্রধান যে উদ্দেশ্য রয়েছে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই ডিপিএসপি কিন্তু সেই উদ্দেশ্য সাধন করে। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো বিষয় পেলাম। নাম্বার 1, ডিপিএসপি কার নির্দেশ? সংবিধানের নির্দেশ। কার উদ্দেশ্যে নির্দেশ? সরকারের উদ্দেশ্যে বা স্টেটের উদ্দেশ্যে, স্টেটের মধ্যে যারা যারা পড়ে সবাই। তার মানে এটা অ্যাকচুয়ালি স্টেটের দায়িত্বের মধ্যে পড়ে, স্টেটের ডিউটির মধ্যে পড়ে। তাই এটা দিয়েও কোশ্চেন দেয় অনেক সময় যে সরকারের দায়িত্ব কোনটা, মৌলিক অধিকার নাকি নির্দেশমূলক নীতি নাকি মৌলিক কর্তব্য? তো অবশ্যই সরকারের দায়িত্ব কর্তব্য বলতে এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস বা নির্দেশমূলক নীতিকে ইন্ডিকেট করা হয়। দ্বিতীয়, এখানে দেখতে পাচ্ছ 3 ধরনের রাজনৈতিক আদর্শের দ্বারা প্রভাবিত, তো ওটা দিয়েও কোশ্চেন দেয় যে নির্দেশমূলক নীতি কত ধরনের রাজনৈতিক আদর্শের দ্বারা প্রভাবিত বা কত ধরনের রাজনৈতিক আদর্শে বিভক্ত করা হয়। সেখানে আমরা দেখব সমাজতান্ত্রিক বা অর্থনৈতিক আদর্শ রয়েছে, গান্ধীবাদী আদর্শ আর রয়েছে উদারনৈতিক আদর্শ। এই 3 রকমের আদর্শে এটা বিভক্ত। আর এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কি পদ্ধতি ফলো করবে? সরকার আইন তৈরি করবে, সরকার প্রকল্প চালু করবে, যার মাধ্যমে এই প্রিন্সিপালস গুলোকে বাস্তবায়িত করা যাবে। এখানে আরেকটা জিনিস প্রশ্ন দেয়, এই আইন যে তৈরি হবে বা এই যে প্রকল্প চালু করবে এটা কার উপর নির্ভর করে? তো অবশ্যই আমরা বলবো এটা নির্ভর করবে দেশের ন্যাচুরাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ কি আছে এবং সেই সঙ্গে সরকারের সেই বিষয়টাকে বাস্তবায়িত করার কতটা সদিচ্ছা রয়েছে। এখানে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কার্যকরী হওয়ার, দেশের প্রাকৃতিক সম্পদ এবং সেই সঙ্গে সরকারের ইতিবাচক ইচ্ছে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। একটা জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে এই ডিপিএসপির প্রধান উদ্দেশ্য। তো এইভাবে আমরা কিন্তু পুরো বিষয়টাকে জানলাম। নেক্সট আমাদের নিচে একটা পয়েন্ট করা আছে যে নির্দেশমূলক নীতির সংজ্ঞা সংবিধানের কোন ধারায় দেওয়া আছে, আমি একটু আগে বলেছি 36 নম্বর ধারায়। একই সঙ্গে স্টেটের সংজ্ঞা দেওয়া আছে, যে স্টেটের সংজ্ঞা আমরা আগের স্লাইডে দেখলাম। আর সেই সঙ্গে রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, যাকে আমরা সংক্ষেপে বলি ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। দুটোরই সংজ্ঞা দেওয়া আছে এই আর্টিকেল 36 এর মধ্যে। আশা করছি এই ডিপিএসপি বিষয়টা বুঝতে পারলে সংজ্ঞাটা থেকে যে ধরনের বিষয়গুলো দিয়ে কোশ্চেন আসতে পারে সেগুলো একটা আলোচনা করে দিলাম। চলে আসবো আমরা নেক্সট পরের স্লাইডে। নির্দেশমূলক নীতির প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে। নির্দেশমূলক নীতি হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ঠিক আমরা প্রস্তাবনার ক্ষেত্রে যেমন পেয়েছিলাম, প্রস্তাবনাও আদালত কর্তৃক বলবৎযোগ্য ছিল না, এগুলোও কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তাহলে আমরা প্রথমেই পয়েন্ট করে নেব যে নির্দেশমূলক নীতি হচ্ছে নন জাস্টিসেবল। এর মানে হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এমন বিষয়। আদালত কর্তৃক বলবৎযোগ্য একমাত্র মৌলিক অধিকার, বাকি আর কিছুই কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ওকে, আশা করছি এটা বুঝতে পারলে। আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, যাকে আমরা নন জাস্টিসেবল বলছি। এই সম্পর্কে এই যে প্রকৃতি ডিপিএসপি, এই সম্পর্কে আমাদের আর্টিকেল 37 এ দেওয়া আছে, তো সেটা এখানে মেনশন করে দিয়েছি। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে গুরুত্ব, ডিপিএসপির কি গুরুত্ব আছে, কি এর ইম্পর্টেন্স। এর ইম্পর্টেন্স হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। তার কারণ সামাজিক এবং অর্থনৈতিক অধিকারগুলোকে এখানে যুক্ত করা হয়েছে। তাই সামাজিক অধিকারগুলো সামাজিক গণতন্ত্রকে এনশিওর করে, আর অর্থনৈতিক অধিকারগুলো অর্থনৈতিক গণতন্ত্রকে এনশিওর করে। এভাবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি সামগ্রিকভাবে উভয়কেই, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক উভয় ধরনের গণতন্ত্রকেই নিশ্চিত করে। নেক্সট আমরা ফোকাস করব নির্দেশমূলক নীতির ধারণা। এটা কোথা থেকে নেওয়া হয়েছে আমরা দেখবো, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। যদিও সরাসরি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়নি, আয়ারল্যান্ড থেকে এটা অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের ভারত শাসন আইন 1935 তার মধ্যে এটাকে যুক্ত করা হয়েছিল। ভারত শাসন আইন 1935 এর মধ্যে
ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন নাম দিয়ে কিছু প্রিন্সিপালসকে তার মধ্যে যুক্ত করা হয়েছিল 1935 সালের অ্যাক্টে, এবং এটাই পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের সংবিধানে ঢুকেছে। তাহলে আমরা কি করব, নির্দেশমূলক নীতির ধারণা বললে কান্ট্রি ওয়াইজ আয়ারল্যান্ড বলবো, আর যদি কোন অ্যাক্ট থেকে বলেছে তাহলে কিন্তু বলবো ভারত শাসন আইন 1935, সেখানে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন থেকেই কিন্তু মেনলি ডিপিএসপি কে নেওয়া হয়েছে। এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে ডিপিএসপি প্রভিশন, এই ডিপিএসপি প্রভিশন কিন্তু যেমন আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক তেমনি আয়ারল্যান্ডও কিন্তু স্পেন থেকে নিয়েছিল। তাহলে স্পেন থেকে এসেছে আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ড থেকে এসেছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন হিসেবে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ, আর সেখান থেকে আমাদের ভারতের সংবিধানে যুক্ত হয়েছে। এভাবে ডিপিএসপি একটা বলতে পারো ইভলিউশন হয়েছে, স্টেপ বাই স্টেপ বিভিন্ন কান্ট্রি থ্রু দিয়ে আমাদের সংবিধানে ঢুকেছে। নেক্সট আমরা এখানে আরেকটা পয়েন্ট করবো, নির্দেশমূলক নীতি কাদের জন্য প্রযোজ্য। আমরা মৌলিক অধিকারের ক্ষেত্রে পেয়েছিলাম যে মৌলিক অধিকার ভারতীয় নাগরিক এবং সেই সঙ্গে বিদেশি উভয় মানুষদের জন্যই কিন্তু কার্যকরী ছিল। ডিপিএসপির ক্ষেত্রেও তাই, এখানেও কিন্তু ভারতীয় ব্যক্তি এবং বিদেশি উভয়ের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এক্সেপশন কি আছে আমরা দেখেছিলাম, ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট কিন্তু বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল ছিল না, কিন্তু আমাদের ভারতবর্ষে ডিপিএসপির ক্ষেত্রে কোনো রকম পার্সিয়ালিটি নেই, কোনো ব্যতিক্রম নেই, ডিপিএসপি সবার জন্যই কার্যকরী হয়। ওকে, তাহলে চলে আসতো আমরা নেক্সট পয়েন্টে। বলছে নির্দেশমূলক নীতি অনুপ্রাণিত হয়েছে কিসের দ্বারা, আমরা দেখবো আমাদের গোটা বিশ্বের যেখানে মানবাধিকার সংক্রান্ত প্রভিশন হয়েছে, যেহেতু এগুলো সামাজিক এবং অর্থনৈতিক অধিকারকে তালিকাভুক্ত করেছে, তাই স্বাভাবিকভাবে জাতিপুঞ্জের যে মানবাধিকার সংক্রান্ত যে সনদ, তার দ্বারা কিন্তু এটা কমপ্লিটলি ইন্সপায়ার্ড হয়েছে। তাহলে আমরা এটাই ইন্ডিকেট করব যে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত সনদের দ্বারা আমাদের ডিপিএসপি প্রভিশন কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে। চলে আসবো নেক্সট, নির্দেশমূলক নীতির সূত্র বা নির্দেশমূলক নীতি কোথা থেকে সোর্স হিসেবে কোনটাকে নিয়েছে। আমি একটু আগে ডিসকাস করছিলাম ভারত সরকার আইন বা ভারত শাসন আইন 1935, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, এটাই হচ্ছে মেন সোর্স। অন্যদিকে নির্দেশমূলক নীতির কোন অংশে আছে, সংবিধানের পার্ট 4 এর মধ্যে দেওয়া আছে ডিপিএসপি প্রভিশন, রোমান হরফে পার্ট 4 দিয়ে ইন্ডিকেট করা হয়, এটাই চতুর্থ অংশ বলে লেখা আছে। আর্টিকেল যদি আমরা বলি, আর্টিকেল মৌলিক অধিকারের আর্টিকেল শেষ হয়েছে 35-এ, ঠিক তারপর থেকে স্টার্ট হয়েছে আর্টিকেল 36, শেষ হয়েছে মৌলিক কর্তব্যের আগের আর্টিকেল অর্থাৎ 51 নম্বর আর্টিকেলে। এই যে নির্দেশমূলক নীতির প্রভিশনের কথা আমরা বললাম, এই টোটাল আর্টিকেলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল 38। এই আর্টিকেলকে এই জন্য বলা হয় ডিপিএসপির ভিত্তি প্রস্তর। তাহলে এটা দিয়ে কোশ্চেন দেয় যে কোন আর্টিকেলকে নির্দেশমূলক নীতির ভিত্তি প্রস্তর বলা হয়, কোন আর্টিকেলকে নির্দেশমূলক নীতির ভিত্তি প্রস্তর বলা হয়, সো আর্টিকেল 38। কেন, এটার প্রশ্ন উত্তর হচ্ছে যে ডিপিএসপির যে উদ্দেশ্য অর্থাৎ একটি জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু এই আর্টিকেল 38-এ মেনশন করা আছে। তাই ডিপিএসপির উদ্দেশ্যের বিষয়কে মাথায় রেখেই আর্টিকেল 38-কে নির্দেশমূলক নীতির ভিত্তি প্রস্তাব বলে উল্লেখ করা হয়। নেক্সট হচ্ছে নির্দেশমূলক নীতির বাস্তবায়ন কার উপর নির্ভর করে, আমি একটু আগে বলেছি এটাও, যে দেশের প্রাকৃতিক সম্পদ এবং সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এই উভয়ের উপরেই নির্দেশমূলক নীতির কোনো প্রভিশন বাস্তবায়ন নির্ভর করে। আর নির্দেশমূলক নীতির লক্ষ্য কি, দেখো ভারতে একটি কল্যাণমূলক জাতি গড়ে তোলার ক্ষেত্রে ডিপিএসপির গুরুত্ব অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ডিপিএসপির প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের ভারতবর্ষে ওয়েলফেয়ার নেশন তৈরি করা। এই ওয়েলফেয়ার নেশন তৈরি করার যে বিষয়, এটা সাধারণত কোনো সমাজতান্ত্রিক দেশে আমরা দেখতে পাই। ভারতবর্ষ যেহেতু গণতান্ত্রিক সমাজতন্ত্রকে গ্রহণ করেছে, তাই গণতান্ত্রিক সমাজতন্ত্রের থ্রু দিয়েই আমাদের ভারতবর্ষে এই নির্দেশমূলক নীতির যে অবতারণা বা নির্দেশমূলক নীতির যে ইমপ্লিমেন্টেশন সেটা রয়েছে, এবং এর উদ্দেশ্য হচ্ছে সেই জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা যেমনটি একটি গণতান্ত্রিক সমাজতন্ত্র দেশে থাকা উচিত তেমনটি নিয়ে আসার চেষ্টা করে। চলে আসবো নেক্সট, গ্র্যানভিল অস্টিন নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারকে সংবিধানের বিবেক বলে উল্লেখ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট, এবং কোশ্চেন দেয় যে কে নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারকে সংবিধানের বিবেক বলে উল্লেখ করেছেন, তো গ্র্যানভিল অস্টিন। অন্যদিকে বি.আর. আম্বেদকর নির্দেশমূলক নীতি সম্পর্কে কি বলেছেন, এক্ষেত্রে আমরা বলবো বি.আর. আম্বেদকর সংবিধানের অভিনব একটি বৈশিষ্ট্য বলে নির্দেশমূলক নীতিকে উল্লেখ করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে নির্দেশমূলক নীতি হলো এমন এক ব্যাংকের চেকের মাধ্যমে কি আমরা টাকা তুলতে পারি। তাহলে এমন এক ব্যাংকের চেক যাতে কোনো আমানত নেই। তাহলে তোমার কাছে ব্যাংকের চেক আছে কিন্তু কোনো আমানত, তোমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই,
যখন টাকা ঢুকবে তখন তুমি চেকটাকে ভাঙাতে পারবে, তাই না? তাহলে এক্স্যাক্টলি এখানেও তাই। এখানেও যতক্ষণ অবধি না সরকার আইন তৈরি করছে ততক্ষণ অবধি নির্দেশমূলক নীতির কোনো দাম নেই। আইন তৈরি করলে তখন নির্দেশমূলক নীতি ভ্যালুয়েবল হয়ে যাবে এবং নির্দেশমূলক নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে। তো ওটাই ইন্ডিকেট করা হয়েছে। এটা কেটি স্যার বক্তব্য, এটাও অনেক কোশ্চেন দেয়, হরিয়ানা পিজিটি পরীক্ষাতে এটা দিয়েছিল কিন্তু প্রশ্ন, কেটি স্যার স্টেটমেন্ট। ওকে, তাহলে এইভাবে আমরা নির্দেশমূলক নীতির বেশ কিছু স্টেটমেন্ট সম্পর্কে জানলাম। এবার আমরা ফোকাস করবো নির্দেশমূলক নীতির মোট সংখ্যা। মোট সংখ্যা অরিজিনাল যদি কনস্টিটিউশন দেখি সেখানে 13টি ছিল। আমরা জানি মধ্যে মধ্যে সংবিধানের সংশোধন হয় এবং বর্তমানে এর মধ্যে 18টি নির্দেশমূলক নীতি রয়েছে। এগুলো মধ্যে মধ্যে মডিফাইড হয় যখন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলো চেঞ্জেস গুলো হয়। একটু খেয়াল রাখবে, তাহলে এই আপডেশন গুলো পেয়ে যাবে। এখানে পুরোটা আমি ডিসকাস করে দিয়েছি। দেখো ডিপিএসপির প্রথম সংখ্যা 1950 সংবিধান কার্যকরী হচ্ছে, সেই সময় ছিল হচ্ছে 13টি। এরপরে 4টি প্রিন্সিপাল অ্যাড করা হচ্ছে, আমরা দেখবো 1976 এ 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তাহলে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1976 সালে 4টে প্রিন্সিপাল অ্যাড হওয়ার মধ্য দিয়ে সংখ্যাটা বেড়ে হচ্ছে 17। আর তারপরে সেই 17-এর সঙ্গে আরো একটি প্রিন্সিপাল 2011 সালে যুক্ত হচ্ছে 97 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এভাবে ডিপিএসপি সংখ্যা এই মুহূর্তে হয়ে গেছে টোটাল 18। সো 18টি প্রিন্সিপালের এই হচ্ছে স্টোরি। যে আর্টিকেল গুলো যুক্ত হয়েছে আর্টিকেল 39F, 39A, 43A, 48A এবং 43B, এগুলো সব আরো ডিটেলস এ দেওয়া আছে। আশা করছি বুঝতে পারছো। আরেকবার বলে দিই, 13টি প্রিন্সিপাল মূল সংবিধানে ছিল, পরে মোট 4টি প্রিন্সিপাল 1976 সালে এবং আরো একটি প্রিন্সিপাল 2011 সালে অ্যাড হওয়ার কারণে মোট প্রিন্সিপালের সংখ্যা 18টি হয়েছে। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এর মাঝে কিন্তু 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এবং 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, এই দুটো অ্যামেন্ডমেন্টেও কিন্তু ডিপিএসপির গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছিল। সেখানে আমরা দেখব এই দুটো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সাংবিধানিক কিছু পরিবর্তন ঘটেছিল। 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বুঝতে পারছো, ফান্ডামেন্টাল রাইট আমরা এর আগের ক্লাসে করেছি, সেখানে দেখেছি যে ফান্ডামেন্টাল রাইট কিভাবে দেশের 6 থেকে 14 বছরের সকল শিশুকে শিক্ষার বিষয়ে কনফার্মেশন এবং ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেছে। চলে আসুন আমরা এখানে সেই প্রভিশন গুলো দেওয়া আছে, যে প্রভিশনস গুলো আমাদের এই সাংবিধানিক চেঞ্জেস গুলো করেছে ডিপিএসপির মধ্যে। প্রথমে দেখতে পাচ্ছ 42তম সংশোধনী, যেখানে 4টি মোট প্রিন্সিপালস যুক্ত হয়েছে 1976 সালে। 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে নির্দেশনার ভিত্তিতে কয়েকটি বিধান যোগ করা হয়েছে, যেটা বেসিক্যালি রাষ্ট্রের আয়, মর্যাদা, সুযোগ সুবিধা এগুলোর প্রভিশন, যেটা আর্টিকেল 38 এর মধ্যে রয়েছে। সো এই চেঞ্জেসটা আমরা এখানে দেখতে পাবো হয়েছে। আর 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 45তম ধারা পরিবর্তন হয়েছে, যেখানে আগে ছিল 14 বছরের নিচে প্রত্যেকটা শিশুকে সরকার ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেবে। এই 0 to 14 ইয়ার্স বলেছিল, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এটা ছিল 1950 সালে এরকম প্রভিশন দেওয়া ছিল। এটাই আমরা দেখবো চেঞ্জ হয়ে 2002 সালে কি হচ্ছে, একটি নতুন আর্টিকেল যুক্ত হচ্ছে 21A, যে কি করছে 6 থেকে 14 বছরের বাচ্চাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের প্রভিশনকে ফান্ডামেন্টাল রাইটের হিসেবে স্ট্যাটাস দিচ্ছে। তাহলে যেই 6 থেকে 14 বছরের স্ট্যাটাস দিয়ে দিল, তাহলে এখানে 14 বছর 0 থেকে 14 ইয়ার্স এর দরকার নেই, তাই এখানে মডিফিকেশন প্রয়োজন হলো। এটাকে মডিফিকেশন করে বলা হলো এখন থেকে 0 to 6 ইয়ার্স এর বাচ্চাদেরকে সমস্ত রকমের যে সুযোগ সুবিধা সেগুলো প্রদান করা হবে। সেখানে ফ্রি চাইল্ড কেয়ার যেমন থাকবে, তেমনই ফ্রি কম্পালসারি এডুকেশনও থাকবে। তবে এই এডুকেশনটা কিন্তু কোন এডুকেশন? প্রি প্রাইমারি এডুকেশন। অর্থাৎ আমাদের ভারতবর্ষে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস স্কিম রয়েছে। এই ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চলে, সেটা শহরাঞ্চল হোক বা গ্রামাঞ্চল হোক, সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ির মাধ্যমে 0 থেকে 6 ইয়ার্স এর বাচ্চাদের পুষ্টি এবং সেই সঙ্গে তাদেরকে যে 3 থেকে 6 বছরের বাচ্চাদের যে প্রি প্রাইমারি এডুকেশন সেটা প্রোভাইড করা হয়। তো এইভাবে আমরা দেখবো প্রি স্কুলিং ব্যবস্থা আমাদের ভারতবর্ষে রয়েছে এই ডিপিএসপি প্রভিশনকে বাস্তবায়নের জন্যই। অন্যদিকে 21 এর অধীনে প্রভিশন যেটা আমি বললাম অ্যাড করা হয়েছে, সেটা এখানে দেওয়া আছে, একটি মৌলিক অধিকার হিসেবে পরিণত হয়েছে। তো এই হয়ে গেল তাদের 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের চেঞ্জেস, 44 এর চেঞ্জেস এন্ড 86 এর। এবার আসবো 97 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের চেঞ্জেস। সেখানে নির্দেশমূলক নীতির কি চেঞ্জেস হচ্ছে, 97তম সংশোধনীর মাধ্যমে আমরা দেখব যে প্রভিশন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে আর্টিকেল 43B, যেখানে বলা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি মানে সমবায় সমিতি বা সমবায় সমিতি গ্রামীণ অঞ্চলে এস্টাবলিশ করতে হবে, যারা কি করবে গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক উন্নতি
নিয়ে আসবে। গ্রামীণ অঞ্চলে যদি তুমি অর্থনৈতিক উন্নতি যদি কোনো মানুষের করতে পারো, তাহলে তার সঙ্গে সঙ্গে কিন্তু পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর উন্নতি সম্ভব। তো এটার উপর ফোকাস করে 2011 সালে একটি অ্যামেন্ডমেন্ট করা হয়, যেখানে 43B অ্যাড করা হয় এবং বলা হয় গ্রামীণ অঞ্চলে সেখানে 43B প্রভিশনের মাধ্যমে সমবায় সমিতি গড়ে সেখানে লোকাল যে কুটির শিল্প আছে সেটাকে আরো বেশি করে উদ্যোগ নেওয়া এবং যাতে তারা অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি করতে পারে। এছাড়া আমরা দেখবো ডিপিএস3 প্রভিশন ছাড়াও সংবিধানে আরো 3টি নির্দেশমূলক নীতির কথা বলা আছে অন্য জায়গায়। একটা 335 নম্বর ধারা, খুব ইম্পর্টেন্ট। 350-এর এ তো শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর 351 ধারা কি আছে? 335-এ বলছে যে ব্যাকওয়ার্ড ক্লাস যেসব মানুষ রয়েছে তাদের জন্য সরকার বিশেষ সংরক্ষণের ব্যবস্থা রাখবে বা তাদের স্বার্থ রক্ষা করবে। 350-এর এ বলছে প্রাইমারি স্টেজ অফ এডুকেশন শুড বি ফলোড বাই মাদার টাং, অর্থাৎ মাতৃভাষায় শিশুদের যে প্রাথমিক যে শিক্ষা সেটা প্রদান করতে হবে। আর 351 বলছে হিন্দি ভাষার প্রসার করতে হবে গোটা ভারতবর্ষ জুড়ে। হিন্দি ভাষার প্রসার করতে গিয়ে লোকাল ল্যাঙ্গুয়েজকে কোনোভাবে ডোমিনেট না করে হিন্দি ভাষার প্যারালাল প্রসার করতে হবে, যাতে হিন্দি ভাষায় গোটা ভারতবর্ষের মানুষ একটা অভিন্ন ভাষা পায়, যাতে তারা কমিউনিকেশন করতে পারে। তো এই হচ্ছে আমাদের টোটাল ডিপিএস3 প্রভিশন। এবার আমরা ফোকাস করব ডিপিএস3 গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে, যেটা আমরা একটু আগে বলছিলাম যে বিভিন্ন রকমের প্রিন্সিপালের মধ্যে রয়েছে। আমরা সেই প্রিন্সিপালস এর মধ্যে ইকোনমিক প্রিন্সিপালস পাবো, যেগুলো আসলে সোশ্যালিস্ট প্রিন্সিপাল বলছিলাম আমরা। আছে প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, যেটা ইন্টারন্যাশনাল ম্যাটার্স গুলোকে দেখে বা ইন্ডিয়ান ফরেন পলিসি যার উপর বেস করে তৈরি হয়। রয়েছে ল, জাস্টিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভস রিলেটেড কিছু প্রিন্সিপালস। রয়েছে প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড মনুমেন্টস রিলেটেড কিছু প্রিন্সিপালস। আর রয়েছে গান্ধীবাদী ভাবনার দ্বারা ইন্সপায়ার্ড, সোশ্যালিস্ট ভাবনার দ্বারা ইন্সপায়ার্ড কিছু প্রিন্সিপালস। তাহলে এই ওভারঅল প্রিন্সিপালস গুলোর একাধিক প্রিন্সিপালস এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রিন্সিপালসটার মধ্যে দুরকম প্রিন্সিপালস এর কমিউনিকেশন বা দুরকম প্রিন্সিপালস এর মিক্সড আপ হয়েছে। যেমন হচ্ছে গান্ধীয়ান প্রিন্সিপাল আর সোশ্যালিস্ট প্রিন্সিপাল অনেকটাই একই রকম। বা আমরা দেখবো যে প্রিন্সিপালস গুলো আমরা রয়েছে তার মধ্যে বেশ কিছু প্রিন্সিপাল হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যান্ড লিবারাল প্রিন্সিপালস মিক্সড আপ। তো এরকম প্রিন্সিপালস রয়েছে। এখন এক্সামে কিরকম কোশ্চেন দেয়, একটা প্রভিশন তুলে দিয়ে বলবে, লাইক ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো প্রশ্ন দিল যে আমাদের শিশুদের সুরক্ষা দেওয়ার যে বিষয়, শিশু শৈশবকে রক্ষা করা এবং তরুণদের রক্ষা করা, অর্থাৎ আর্টিকেল 39F যেটা পরে অ্যাড হয়েছিল 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, এটা কি ধরনের প্রিন্সিপালস? এখন এইভাবে যদি প্রিন্সিপালস, কোন প্রিন্সিপালস, এটা গান্ধীবাদী প্রিন্সিপালস নাকি এটা সমাজতান্ত্রিক আদর্শ নাকি এটা উদারনৈতিক আদর্শ, তাহলে তখন আমাদের কিন্তু সেটা আনসার করতে হবে। তাই আমি কিন্তু এখানে ইন্ডিকেট করে দিয়েছি, পুরো চার্ট করে দিয়েছি যে এই নির্দিষ্ট কথাগুলো যে প্রিন্সিপালস এর মধ্যে পাবে, অর্থাৎ জাস্টিসের কথা যার মধ্যে পাবে, যেখানে বৈষম্যহীনতার কথা পাবে অর্থাৎ ইকুয়ালিটির কথা যেখানে পাবে, তারপরে যেখানে পাবে হচ্ছে মাতৃত্বকালীন ছুটির মতো বিষয়গুলোকে যেখানে দেওয়া থাকবে, শ্রমিকদের স্বার্থ, শিল্প ব্যবস্থায় শ্রমিকদের বিষয়কে রক্ষা করা, এই বিষয়গুলো যেগুলো থাকবে সব সেগুলো হচ্ছে প্রিন্সিপালস, হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল। তাহলে এখানে আমরা দেখব এই পর্যন্ত এই টোটাল পোর্শনটা এটা হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শের দ্বারা ইন্সপায়ার্ড। তাহলে এগুলো সমাজতান্ত্রিক আদর্শ। তাহলে সমাজতান্ত্রিক মতাদর্শের মধ্যে কি কি থাকে আমরা আরেকবার মাথায় জাস্ট ক্লিক করে নেব। যের মধ্যে থাকবে ইকুয়ালিটির কথা থাকবে, এখানে থাকবে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার কথা, এর মধ্যে থাকবে ওয়েলফেয়ার, কান্ট্রি ওয়েলফেয়ারের কথা, এর মধ্যে থাকবে জাস্টিসের বিষয়। তাহলে এগুলো সব হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল। শেষের একটা দেখতে পাচ্ছ দেওয়ানি বিধি, এই অভিন্ন দেওয়ানি বিধি, এটা হচ্ছে আধুনিক বিষয়, এটা উদারনৈতিক আদর্শ। উদারনৈতিক আদর্শের দ্বারা ইন্সপায়ার হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। এটার মানে আমরা পড়বো একটু পরেই। তো অভিন্ন দেওয়ানি বিধি কি সেটা আমরা দেখবো। নেক্সট আমরা চলে আসবো পরের প্রিন্সিপালস, যেটা হচ্ছে গান্ধীজির আদর্শের দ্বারা ইন্সপায়ার্ড গান্ধীবাদী প্রিন্সিপালস। আমরা বলি গ্রামীণ স্বায়ত্ত শাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করা, এছাড়াও অনগ্রসর শ্রেণীর শিক্ষাগত বা বিভিন্ন অর্থনৈতিক স্বার্থকে সংরক্ষণ করা, পুষ্টি, স্বাস্থ্য সেবা, মদ্যপান প্রতিরোধ সংক্রান্ত অ্যাক্টিভিটি এবং পশু সম্পদের সংরক্ষণ এবং কৃষির উন্নয়ন, এগুলো সব হচ্ছে গান্ধীবাদী মতাদর্শের দ্বারা ইন্সপায়ার। একইভাবে আমরা লিবারাল প্রিন্সিপালস এর কিছু নির্দিষ্ট বিষয় পাবো, যেমন শিক্ষার প্রসার, বন এবং বন্যপ্রাণী রক্ষা, জাতীয় গুরুত্বপূর্ণ যে স্মারক বা ঐতিহাসিক স্থান রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা, প্রশাসন থেকে বিচার বিভাগকে সেপারেট করা,
আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রাখা, এবং ওইদিকে আমরা পড়লাম ইউনিফর্ম সিভিল কোড মানে অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসি বলি আমরা, এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, রিসেন্টলি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট উদ্যোগও নিচ্ছে যে গোটা ভারতবর্ষে যাতে অভিন্ন দেওয়ানি বিধিকে ইমপ্লিমেন্ট করা যায়। যদিও রিসেন্টলি আমরা দেখবো 2024 সালের ফেব্রুয়ারি মাসে অলরেডি উত্তরাখণ্ড সরকার কিন্তু একমাত্র রাজ্য যারা আইন করে বিষয়টাকে কার্যকরী করেছে ভারতবর্ষে, মানে ওদের স্টেটে, উত্তরাখণ্ড স্টেটে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যে কিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিন্ন দেওয়ানি বিধিকে বাস্তবায়িত করেছে। এবার আমরা কি করব, প্রত্যেকটা আর্টিকেল 1 বাই 1 দেখবো। আমরা আর্টিকেল 38 থেকে কেন স্টার্ট করছি, কারণ অলরেডি আমরা কিন্তু 37, 36 আর 37 পড়ে নিয়েছি। একবার আমি রিকল করাচ্ছি, তাহলে বুঝতে পারবে। 36 এর ডেফিনেশন অফ স্টেট দেওয়া আছে, 36 এর ডেফিনেশন অফ ডিপিএসপি দেওয়া আছে। তাহলে দুটো ডেফিনেশন দেওয়া আছে, একটা ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডেফিনেশন, আর হচ্ছে স্টেট বলতে কি বোঝায় সেটা ডেফিনেশন। আর 37 এ কি ছিল, নেচার ছিল, অর্থাৎ প্রকৃতি, জাস্টিসেবল প্রকৃতি। এ ছিল ইম্পর্টেন্স, কি গুরুত্ব এর, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেমোক্রেসিকে এনশিওর করা। আর এর মধ্যে ছিল হচ্ছে অ্যাপ্লিকেশনস, কিভাবে এটা অ্যাপ্লাই করা যাবে, আইনের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করতে হবে, প্রকল্প তৈরি করার মধ্য দিয়ে এটাকে অ্যাপ্লাই করা যাবে, তো সেটাও 37 এর মধ্যে রয়েছে। সো এই হচ্ছে প্রভিশন, যেটা আর্টিকেল 36 আর 37 দুটোর সঙ্গে কানেক্টেড। তাই 38 থেকে আমরা ফোকাস করবো। আর্টিকেল 38 সম্পর্কে অলরেডি আমরা একটু জেনেছি যে আর্টিকেল 38 হচ্ছে সেই আর্টিকেল যার মধ্যে ডিপিএসপি যে প্রধান উদ্দেশ্য ওয়েলফেয়ার নেশন তৈরি করা, সেটা কিন্তু এর মধ্যে রয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আমরা এর আগে প্রস্তাবনা পড়তে গিয়েও পেয়েছি, যাচ্ছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়, অর্থাৎ তিনটি ফিল্ডে ন্যায় প্রতিষ্ঠা করা, এটাও কিন্তু ডিপিএসপির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যেটা আমাদের এই আর্টিকেল 38 এর মধ্যে রয়েছে। আর্টিকেল 38 এই প্রভিশনগুলো থাকার কারণে আর্টিকেল 38 কে আমরা কি বলি, এটাকে আমরা বলি ভিত্তি প্রস্তর, ডিপিএসপির কিস্টোন। এখন কোশ্চেন দিতে পারে যে কিস্টোন অফ ডিপিএসপি বা ডিপিএসপির মধ্যে প্রধান ভিত্তি প্রস্তর কোনটা, তাহলে কিস্টোন অফ ডিপিএসপি বলে আর্টিকেল 38 কে বলতে হবে। কজটাও আমি বলে দিয়েছি যে ওয়েলফেয়ার নেশন এস্টাবলিশ করা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মধ্যে দেওয়া আছে, তাই এই আর্টিকেলকে সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল বলা হয়। ঠিক যেমন ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আর্টিকেল 32 সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক তেমনি এখানে 38 সব থেকে ইম্পর্টেন্ট। এরপরে রাষ্ট্র বিশেষত আয়ের অসাম্য হ্রাস করার যে চেষ্টা, সেটা এখানে ক্লজ করা আছে, এটা ক্লজ 1, এটা ক্লজ 2। ক্লজ 1 আছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় জাতীয় জীবনের সকল প্রতিষ্ঠানকে অবহিত করবেন এবং সেই সঙ্গে জনকল্যাণ প্রতিষ্ঠা করবে, জনকল্যাণ এস্টাবলিশ করবে আমাদের ভারতবর্ষে জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা। দ্বিতীয় বলছে রাষ্ট্র আয়ের অসাম্য দূর করবে, নারী পুরুষের মধ্যে বা বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সমাজে, সেগুলো সবারই মধ্যে সমানভাবে বন্টন করবে। তো সেইটা হচ্ছে ক্লজ 2 আর্টিকেল 38 এর। আর্টিকেল 38 এর ক্লজ কমপ্লিট হওয়ার পরে আমরা 39 দেখবো। নির্দিষ্ট কিছু বিষয়কে অনুসরণ করতে বলেছে। মনে রাখবে যে ডিপিএসপি প্রত্যেকটা কিন্তু পজিটিভ ইন সেন্স, অর্থাৎ ইতিবাচক অধিকার বলে এগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে, ইতিবাচক অধিকার বলা হয়। ইতিবাচক অধিকার মানে সবই করতে বলবে। তাহলে এখানে কি বলছে, বলছে ডিপিএসপি কি করবে, কিছু নির্দিষ্ট বিষয় অনুসরণ করবে। যেমন কতে বলছে নাগরিক পুরুষ নারী সমানভাবে জীবিকার সুযোগ যাতে পায় সেটা ব্যবস্থা করবে। বিভিন্ন সম্প্রদায়ের বস্তুগত সম্পদের মালিকানাকে নিয়ন্ত্রণ করে তার জনগণের মধ্যে সঠিকভাবে বন্টনের ব্যবস্থা করবে। অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা এমন ভাবে করবে যাতে সবকিছু একটা জায়গায় কনসেন্ট্রেটেড না হয়, যাতে সবারই মধ্যে সেটা বন্টিত হয়। পুরুষ এবং মহিলাকে উভয়ের সমান কাজের জন্য সমান বেতনের ব্যবস্থা করে দেবে। আর উন্নতে বলছে শ্রমিক পুরুষ নারী স্বাস্থ্য শক্তি এবং সব ক্ষেত্রে শিশুদের যে শৈশব এগুলোকে রক্ষা করার ব্যবস্থা করবে এবং নাগরিকরা তাদের বয়স এবং তাদের যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা হবে, কোনোভাবে সেখানে অ্যাবিউজ না করা হয়। আর সর্বশেষ শিশুদের সুস্থভাবে এবং স্বাধীনভাবে মর্যাদার পরিস্থিতি বিকাশের সুযোগ করে দেবে এবং তাদেরকে সমস্ত রকমের শোষণের হাত থেকে রক্ষা করবে। সো এগুলো হচ্ছে সব ডিপিএসপির 39 এর মধ্যে রয়েছে। এখানে ক খ গ খ করে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি এ বি সি ডি ই এফ, তার মানে এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, এটা হচ্ছে ঘ, এটা হচ্ছে ঙ, এটা হচ্ছে চ। তাহলে ঠিক এভাবেই কিন্তু ওখানে সাজানো আছে। এই যে শেষের প্রভিশনটা, এটাই আমরা দেখবো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়েছে। নেক্সট আরেকটি আর্টিকেল যেটা 39 এ তে অ্যাড হয়েছে, দরিদ্রদের ন্যায় বিচারের ব্যবস্থা করবে, বিনামূল্যে আইনি সহায়তা করা হবে, মানে ফ্রিতে উকিল দেওয়ার ব্যবস্থা করা হবে। আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে
সব শ্রেণীর মানুষ বসবাস করে, এবং সবারই মধ্যে যদি সঠিকভাবে জাস্টিসকে এস্টাবলিশ করতে হয় তাহলে অবশ্যই দেশের গরিব বা যারা পুয়ার ক্লাস তাদেরকে কিন্তু সঠিকভাবে আইনি সহায়তা করতে হবে, এবং সেই সহায়তা করার জন্যই ফ্রিতে তাদেরকে উকিল দেওয়ার যে ব্যবস্থা সেটা আর্টিকেল 39 এর মধ্যে বলা আছে। এটাও 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সংবিধানে যুক্ত হয়েছে। এরপরে 40 নম্বর ধারা পঞ্চায়েতি ব্যবস্থা এস্টাবলিশ করার কথা বলেছে, যেটা আমাদের ভারতবর্ষে অলরেডি প্রথম এস্টাবলিশ করা হয়েছে। আমরা জানি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, আমাদের ভারতবর্ষে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। গ্রামীণ অঞ্চলে গ্রাম পঞ্চায়েত ভিলেজ লেভেলে, এরপরে রয়েছে পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে, আর জেলা পরিষদে রয়েছে জেলা পরিষদ। এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষের প্রথম সূচনা হয় জওহরলাল নেহরুর সময়। এক্স্যাক্টলি জওহরলাল নেহরুর সময় শুরু হয় 1959 সালে রাজস্থানের নগর ডিস্ট্রিক্টে। এক্স্যাক্টলি ডেট হচ্ছে 2 অক্টোবর 1959। কোথায় স্টার্ট হয়? রাজস্থানের নগর জেলায়। তো এটা দিয়ে কোশ্চেন দেয় যে কোন স্টেটে বা কোন জায়গায় প্রথম এটা স্টার্ট হয়েছে। তো রাজস্থান নগর জেলায়। এবং কোন ডেটে হয়েছে দেখতেই পাচ্ছ, গান্ধীজির আদর্শের দ্বারা যেহেতু এটা ইন্সপায়ার, তাই 2 অক্টোবর ডেটটাকে চুজ করা হয়েছে এস্টাবলিশ করার। এরপরে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে আরো অনেক পরে গিয়ে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1992-তে। এভাবে আমাদের পঞ্চায়েত সংক্রান্ত প্রভিশনকে কিন্তু অলরেডি বাস্তবায়িত করা হয়েছে। আমি বলেছিলাম আগে যে প্রত্যেকটা ডিপিএসপি কে এস্টাবলিশ করা যায়নি, কিন্তু যেগুলোকে করা গেছে সেগুলোকে আইনের মাধ্যমে বা ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সেটা কিন্তু করা গেছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 41, যেখানে বলা হচ্ছে যে যেসব মানুষ আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে, সেটা হতে পারে শিক্ষার দিক থেকে কোনো সমস্যা হতে পারে, সেখানে কর্মসংস্থানের কোনো সমস্যা হয়েছে, বা হতে পারে কোনোভাবে তারা প্রাকৃতিক দুর্যোগের কারণে বা কোনো দুর্ঘটনার কারণে কোনোভাবে তারা বিপদগ্রস্ত হয়েছে, বা বয়স্ক মানুষ যারা রয়েছে আমাদের সমাজে, যারা বিধবা মানুষ রয়েছে, এই সব ব্যক্তিদেরকে কি করা হবে? সরকার থেকে ফ্রিতে সাপোর্ট করা হবে, ফ্রিতে তাদেরকে বিভিন্ন রকম অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। এই জন্য আমাদের ভারতবর্ষে দেখবে বিভিন্ন ভাতা প্রদান করা হয়। আমরা দেখবো বার্ধক্য ভাতা দেওয়া হয়, বা আমরা দেখবো সেখানে প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা দেওয়া হয়, এবং বেকার ভাতাও দেওয়া হয়। তো এই পুরো ভাতা দেওয়ার কনসেপ্টটাই হচ্ছে আর্টিকেল 41 এর প্রভিশন। এখানে কাজ করার অধিকার, শিক্ষা এবং নির্দিষ্ট ক্ষেত্রে জনসাধারণ সরকারি সাহায্য পাওয়ার যে অধিকার সেটাকে তালিকাভুক্ত করা হয়েছে, এবং এটি একটি অবশ্যই সমাজতান্ত্রিক আদর্শের দ্বারা ইন্সপায়ার্ড একটি প্রভিশন। এটা ওয়েলফেয়ার নেশনের একটা বৈশিষ্ট্য যে সেখানে সরকার বিভিন্ন রকম সাপোর্ট করে জনগণকে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের ভারতবর্ষে একমাত্র রাজ্য হচ্ছে সিকিম, যেখানে কাজের ক্ষেত্রে সুযোগ দেওয়ার যে অধিকার এটাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়িত করেছে। সিকিমের সরকার থেকে প্রত্যেকটা পরিবার পিছু একটা করে চাকরি দেওয়াটাকে কনফার্মেশন করা হয়েছে আইনি প্রক্রিয়ায়, সেটাকে বাস্তবায়িত করা হয়েছে। চলে আসবো 42 নম্বর ধারা। এখানে বলা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে রাষ্ট্র মাতৃত্বকালীন ছুটির মতো বিষয়গুলোকে বা মানবিক দিকগুলোকে কর্মক্ষেত্রে সেটাকে গুরুত্ব দেবে বা সেটাকে খেয়াল রাখবে, সেটাকে এস্টাবলিশ করার ব্যবস্থা করবে। অন্যদিকে 43 নম্বর ধারায় বলা হচ্ছে যে উপযুক্ত আইন এবং অর্থনৈতিক সংস্থা যেগুলো রয়েছে, শ্রমিকরা যারা রয়েছেন তাদেরকে সঠিকভাবে বিভিন্ন রকম সুযোগ দিতে হবে, এবং তারা যাতে একটা ন্যূনতম মজুরি পায়, তাদের জীবন ধারণের মান যেন একটা সঠিক মানকে ফলো করে, এইগুলো তারা যাতে পায় সেই ব্যবস্থা সরকার করবে। একইভাবে এই আর্টিকেল 43 মধ্যে আমরা দেখব গ্রামাঞ্চলের ব্যক্তিদেরকে সমবায় ভিত্তিতে কুটির শিল্পের যে ব্যবস্থা সেটার কথা বলা হয়েছে, অর্থাৎ কটেজ ইন্ডাস্ট্রি। এই কটেজ ইন্ডাস্ট্রি কিন্তু এটা গান্ধীবাদী প্রিন্সিপাল, গান্ধীজির মতাদর্শের দ্বারা ইন্সপায়ার্ড, কারণ আর্টিকেল 43 ক্লজ 2 যেটা আছে এটা কিন্তু গান্ধীবাদী মতাদর্শের দ্বারা প্রভাবিত। চলে আসবো নেক্সট পয়েন্ট, আর্টিকেল 43A। ঠিক আমরা একটু আগে শিল্প শ্রমিক এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কথা বলছিলাম, এখানে কিন্তু সেই 43 এর মধ্যে সেটার কথা আবার বলছে শিল্প পরিচালনায় শ্রমিকদেরকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ধরো একটা কলকারখানার একটা ম্যানেজমেন্ট বডি আছে, তাহলে সেই কলকারখানার ম্যানেজমেন্ট বডিতে আমরা দেখবো সেখানে শ্রমিকদেরকে সুযোগ দিতে হবে যে তারাও যেন সেখানে অংশগ্রহণ করতে পারে। তাহলে এভাবে শ্রমিকদেরকে ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিতে অংশগ্রহণ করার সুযোগ 43A আর্টিকেলের মধ্যে দেওয়া আছে। এখানে বলে রাখি 43B আরেকটি গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা আমাদের সমবায় সমিতি সংক্রান্ত প্রভিশনকে যুক্ত করেছে। একটি সমবায় সমিতি হচ্ছে একটি অলাভজনক কমিউনিটি সংস্থা যেটা বেসিক্যালি সবার মালিকানাতে চলে, এবং এটা যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুব বেশি বিভাজিত হতে পারে না। এটা একটা এমন অর্গানাইজেশন যারা কিনা লোকাল গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক কোন একটা কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, হতে পারে সেটা
কোনো স্মল ক্রেডিট কোনো ফাইন্যান্স তৈরি করলো তারা, কিংবা তারা কোনো কুটির শিল্পকে বাজারজাত প্রোডাক্ট হিসেবে সেটাকে মার্কেটাইজ করলো, এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে তারা যুক্ত থাকে। এবং যেহেতু এখানে শ্রমিক এবং ভোক্তা উভয়ই এর সঙ্গে যুক্ত, তাই এটা কিন্তু একটা হাইব্রিড মডেল হিসেবে ইন্ডিকেটেড হয়। তাহলে আবার বলি যে সমবায় সমিতি হচ্ছে কি গ্রামীণ অঞ্চলে স্মল ক্রেডিট ফাইন্যান্স বা এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত এরকম অথরিটিকে ইন্ডিকেট করা হয়। রিসেন্টলি আমরা দেখবো আর্টিকেল 43B এর জন্য যে প্রভিশন আমাদের সংবিধানে যুক্ত হয়েছিল, পার্ট 9B, এই পার্ট 9Bটা 2021 সালে সুপ্রিম কোর্ট বাতিল বলে গণ্য করেছিল। রিসেন্টলি আবার এটাকে রিস্টোর করা হয়েছে, বলা হয়েছে মাল্টিপল স্টেটের জন্য একটা যদি কোঅপারেটিভ সোসাইটি তৈরি হয়, সেই মাল্টিপল কোঅপারেটিভ সোসাইটি জন্য এই আর্টিকেল 9B-টাকে ইউজ করা যাবে। একটা স্টেটের জন্য নয়, একাধিক স্টেটের জন্য কমন পিএসসি যখন তৈরি হবে, কমন এরকম কোঅপারেটিভ সোসাইটি তৈরি হবে, তখন কিন্তু এই পার্ট 9B-কে ইউজ করা যাবে। অর্থাৎ পার্ট 9B এখন আর অসাংবিধানিক নয়, পার্ট 9B-কে এখন কাউন্টিং এর মধ্যে নিতে হবে, এবং সেই জন্য আমাদের পার্টের সংখ্যা বেড়ে আবার 25টি হয়ে গেছে। চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ, সেখানে বলা হচ্ছে দেওয়ানি বিধি, অভিন্ন দেওয়ানি বিধির কথা। আমরা জানি আমাদের ভারতবর্ষে দেওয়ানি এবং ফৌজদারি দু রকমের ভাবে মামলা চলে। ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা দেখবো সেখানে চুরি, ডাকাতি, খুন, জখম এই ধরনের বিষয়গুলো, আর দেওয়ানি মামলা হচ্ছে আমাদের সম্পত্তি এবং সম্পর্ক সংক্রান্ত বিষয়, সম্পত্তি সম্পর্ক এই সংক্রান্ত বিষয়গুলোকে আমরা দেওয়ানি মামলার মাধ্যমে নিষ্পত্তি ঘটাতে পারি। এখন আমাদের ভারতবর্ষে ফৌজদারি যে নিয়ম বিধি সেটা কিন্তু সবার জন্য অভিন্ন। ফৌজদারি নিয়ম হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার জন্য সমান, কিন্তু দেওয়ানি বিধি সবার জন্য সমান নয়। দেওয়ানি বিধি বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা রয়েছে। তো এখানে সেটাই ইন্ডিকেট করা হয়েছে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হবে গোটা ভারতবর্ষে। এর জন্য আমরা আমাদের ভারতবর্ষে দেখবো একটি রাজ্য যেখানে অলরেডি পর্তুগিজ সিভিল কোড, ব্রিটিশ যখন পর্তুগিজরা সেখানে রুল করতো সেই সময় ছিল, এবং সেটাকে এখনো সেখানে ফলো করা হয়, দ্যাট ইজ গোয়া। গোয়াতে যে সিভিল কোড রয়েছে ওটা অ্যাকচুয়ালি পর্তুগিজ সিভিল কোড, এখন ওটা গোয়া সিভিল কোড বলা হয়। এটি ভারতের একমাত্র রাজ্য যেখানে আমরা দেখবো পারিবারিক আইনের বা এইরকম সম্পর্ক সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত আইনের ক্ষেত্রে ইউনিভার্সালিটি, সকলের জন্য সমান, এই প্রভিশন ফলো করা হয়। এবং গোয়া এটা কিন্তু 19 শতাব্দীর প্রথম দিকে চালু করা হয় এবং আজও সেটা সেখানে কন্টিনিউ রয়েছে। ভারত সরকারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরেও গোয়াতে পর্তুগিজ যে সিভিল কোড ওটাকে কন্টিনিউ রাখা হয়েছে। আর 2024 সালের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড হচ্ছে ভারতবর্ষের একমাত্র রাজ্য যারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অভিন্ন দেওয়ানি বিধির যে বিষয় সেটাকে বাস্তবায়িত করেছে। অর্থাৎ এখানে কিন্তু সবার জন্য সমান নিয়ম চালু করা হয়েছে উত্তরাখণ্ড স্টেটে। সেখানে কিন্তু ওরকম ভাবে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা নিয়ম নীতি নেই। অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝতে পারবে। যেন রাইট টু ম্যারেজ, এই রাইট টু ম্যারেজটা আমরা দেখবো হিন্দুদের ক্ষেত্রে এবং মুসলিমদের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে। হিন্দুদের ক্ষেত্রে ওয়াইফ বেঁচে থাকার সময় এবং কোনোরকম ডিভোর্স না করলে আরেকটি বিবাহ করা যায় না, অর্থাৎ মাল্টিপল ম্যারেজ ইজ ইলিগাল। অন্যদিকে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেখানে কিন্তু তারা একাধিক বিবাহ করতে পারে, আইনগতভাবে সেটা কিন্তু লিগাল। তার ওয়াইফ বেঁচে আছে এবং ডিভোর্স করেনি তা সত্ত্বেও সে কিন্তু একাধিক বিবাহ করতে পারে, অর্থাৎ সেখানে পলিগামি গ্র্যান্টেড। তাহলে এখানে উত্তরাখণ্ড স্টেটে বা গোয়াতে সেখানে কিন্তু কোনো রকম গ্র্যান্টেড নেই, সবার জন্য নিয়ম একই, সবাই একাধিক বিবাহ করতে পারে না, এটাই সবারই জন্য নিয়ম। তো এরকম ভাবে ইউনিফর্ম সিভিল কোডের প্রভিশন আমাদের ভারতবর্ষে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। পেছনে কিছু কারণও আছে। ইউনিফর্ম সিভিল কোড এস্টাবলিশ করার ক্ষেত্রে বিতর্ক এটাই হয় যে ইউনিফর্ম সিভিল কোড আমাদের ভারতবর্ষের যে আর্টিকেল 29 রয়েছে সেখানে বলা হয়েছে যে সংখ্যালঘুরা তাদের কালচারকে প্রোটেক্ট করতে পারবে, তাদের রীতি রেওয়াজকে প্রোটেক্ট করতে পারবে। সেখানে যদি কোনো একটি পার্টিকুলার ধর্মের এরকম কোনো সম্পর্ক সংক্রান্ত রীতি রেওয়াজকে ইউনিফর্ম সিভিল কোডের দোহাই দিয়ে তাকে বন্ধ করা হয়, তাহলে সেটা কি আমাদের মৌলিক অধিকারকে ভঙ্গ করে না? সেখানে আমরা দেখবো সুপ্রিম কোর্টের ব্যাখ্যা হচ্ছে আমাদের রাইট টু ইকুয়ালিটি আমাদের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে। সেখানে 14 নম্বর ধারা বলে আইনের চোখে সবাই সমান, সবাইকে সমানভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে। কিন্তু শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এইভাবে আইনি প্রক্রিয়ায় বিভাজন, এটা অ্যাকচুয়ালি আমাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করা। তাই আর্টিকেল 14 এর রাইট টু ইকুয়ালিটির উপর বেস করেই ইউনিফর্ম সিভিল কোডের মতো ব্যবস্থাপনা ইমপ্লিমেন্ট করা হওয়া উচিত বা হয়েছে বিভিন্ন স্টেটে, এবং সেই জন্য এটা সাংবিধানিকভাবে মৌলিক অধিকারকে লঙ্ঘন করে না, বরং মৌলিক অধিকারকে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করে। তো অবশ্যই সেই জন্য আমাদের এখানে ইন্ডিকেট করা আছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি কিন্তু আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনেক
সহজ করে বিচারের ব্যবস্থাকে, সেখানে জটিলতা তৈরি হওয়ার কিন্তু সুযোগ অনেক কম থাকে। কারণ যখনই একজন জাজ বা একজন উকিল সে পরপর 4-5টা কেস আছে এবং একবার হিন্দুদের কেস আসছে, একবার মুসলিমদের, একবার খ্রিস্টানদের, একবার শিখদের, আলাদা আলাদা নিয়ম নীতি হলে খুব সমস্যা হয়। কিন্তু সেখানে যদি একই রকম নিয়ম থাকে তাহলে তার কিন্তু সমস্যা বা জটিলতা অনেকটাই কমে যায়। আমাদের ভারতবর্ষে আমরা জানি লাখ লাখ কেস ঝুলে থাকে, সেই লাখ লাখ কেস ঝুলে থাকার অন্যতম একটা কারণই হচ্ছে এই দেওয়ানি সংক্রান্ত এই অভিন্ন নিয়ম না থাকা। তো এখানে এটাই বলা হয়েছে যে ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যার ভূখণ্ডের মধ্যে একাধিক ধর্মীয় এবং জাতিগত মানুষজন বসবাস করে এবং ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের আকারে আমাদের আইন ব্যবস্থায় প্রতিফলিত হয়। এক অভিন্ন দেওয়ানি বিধি মানে হলো যে সমাজের সমস্ত অংশ তাদের ধর্ম নির্বিশেষে একটি জাতীয় দেওয়ানি বিধি অনুসারে সমানভাবে আচরণ করবে এবং সার্বজনীনভাবে তা সকলের জন্য প্রযোজ্য হবে। তারা বিবাহ বিচ্ছেদ, রক্ষণাবেক্ষণ, উত্তরাধিকার, দত্তক সংক্রান্ত এবং সম্পত্তি সংক্রান্ত, সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়গুলোর ক্ষেত্রে অভিন্ন নিয়ম ফলো করবে। এটি এই ভিত্তির উপর ভিত্তি করে যে আধুনিক সভ্যতায় ধর্ম এবং আইনের মধ্যে কোনো রকম সম্পর্ক থাকা উচিত নয়, যে কথা আমরা অলরেডি মেকিয়াভেলির সময়কাল থেকে শুনে আসছি। মেকিয়াভেলি প্রথম দ্য প্রিন্স গ্রন্থের তিনি উল্লেখ করেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানে কখনোই এটা উচিত নয় যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাজা সবসময় পোপের আন্ডারে থেকে কাজ করবে বা ধর্মের সঙ্গে আমাদের শাসন ব্যবস্থা মিলে যাবে, এটা কখনোই কাম্য নয়। তো সেটা এখানে ইন্ডিকেট করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো পরের স্লাইডে, যেখানে বলছে এই উদাহরণ দেওয়া হয়েছে যে পলিগামি করার ক্ষেত্রে যে ইন্ডিকেশন করা হয়েছে সেটা গোয়ার ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে ধরা হয়, এটা গোয়ার জন্য। তো ওখানে কিন্তু কিছু এক্সেপশনাল প্রভিশন ফলো হয়। গোয়াতে অভিন্ন দেওয়ানি বিধি আছে মানে সেটা খুব ভালো দেওয়ানি বিধি এরকম নয়, বরং আমরা দেখবো যে কিছু সেখানেও এক্সেপশনাল ফলো করা হয়। যেমন বলা হয়েছে যে সেখানে সম্পত্তির ক্ষেত্রে বলা হয়েছে যে যা ইনকাম করবে সেখানে মানে হাজবেন্ড এবং ওয়াইফ সমান ভাবে সেটাকে ভাগ নেবে, বা যদি সম্পত্তির ভাগ করা হয় সেখানে হাজবেন্ড ওয়াইফের সমান ভাগ হবে, ঠিক ছেলে মেয়েদের যেরকম ভাগ হবে সেরকম করে হাজবেন্ড ওয়াইফের সম্পত্তিতেও সমান ভাগ থাকবে। তো এই ধরনের প্রভিশন গুলো এই আর্টিকেল 44 এর থ্রু দিয়ে, ইউনিফর্ম সিভিল কোডের থ্রু দিয়ে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো আর্টিকেল 45, 14 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য যে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, সেটাকে পরবর্তীকালে মডিফাই করা হয়। 45 ক্লজ 1 বলা হয়েছে 6 বছরের কম শিশুদেরকে বিনামূল্যে যে প্রাক প্রাথমিক শিক্ষা এবং সেই সঙ্গে যে চাইল্ড কেয়ার সেটাকে প্রোভাইড করা হবে। এই প্রভিশনটাকে কবে অ্যামেন্ড করা হয়েছিল আমি একটু বলেছি, 86তম সংবিধান সংশোধন, যেখানে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের তকমা দেওয়া হয়েছে, সেই 2002 সালে এটাকে মডিফিকেশন করা হয়েছে বা চেঞ্জ করা হয়েছে, যার ফলে এই 14 বছরের নিচেটাকে চেঞ্জ করে 6 বছরের নিচে করে দিয়েছে। তার কারণ 6 থেকে 14 বছর সম্পর্কে অলরেডি আমাদের ডিপিএসপির মধ্যে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে যুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 46, এখানে বলছে যে আমাদের ভারতবর্ষে যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে, সেসব তফসিলি জাতি উপজাতি এবং যারা অনগ্রসর শ্রেণী, তাদের স্বার্থ রক্ষা করার ব্যবস্থা করবে সরকার এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা সেটা তাদের শিক্ষাগত দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে যেসব সাপোর্টের প্রয়োজন সেটা সরকার করবে। অন্যদিকে 47 বলছে পুষ্টির মানের বৃদ্ধি এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করা এবং জনস্বাস্থ্যের একটা সামগ্রিক উন্নয়ন করা। এই মানুষের পুষ্টি এবং জনস্বাস্থ্যের যে উন্নতি, এটা করতে গেলে কি করতে হবে সেখানে কয়েকটি প্রভিশন বলেছে। যেমন জীবনযাত্রার মানের বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জনস্বাস্থ্যের একটা বেসিক সাপোর্টিং করা, অর্থাৎ প্রত্যেকে সরকারের কাছ থেকে ফ্রিতে মেডিকেল সাপোর্ট পাবে বা সেখানে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র থাকবে, এইগুলোকে মান্যতা দেওয়ার কথা বলছে। এবং সেই সঙ্গে স্বাস্থ্যের সঙ্গে কিন্তু বিভিন্ন রকম মাদক দ্রব্য সেবন করা এগুলোও যুক্ত থাকে, তাহলে সেগুলোকে নিষিদ্ধ করার মধ্য দিয়েও আমাদের ভারতবর্ষে সামগ্রিক পুষ্টির যে উন্নতি বা সামগ্রিক স্বাস্থ্যের যে উন্নতি সেটা করা সম্ভব হবে। এক্ষেত্রে বেশ কিছু রাজ্য রয়েছে যারা এখন লোকাল অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং নিষেধ করে দিয়েছে, যেমন বোম্বেতে রয়েছে, নাগাল্যান্ডে, এগুলোতে কিন্তু লোকাল যে অ্যালকোহল নিষিদ্ধকরণ আইন তা তৈরি হয়েছে, বিহারেও তাই। কিন্তু আমাদের আবার কিছু রাজ্য আছে যেখানে এটা কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে অন্যতম। এরপরে আমরা যেটা ফোকাস করবো আর্টিকেল 48, এখানে কৃষিকাজ এবং পশুপালনের মতো অ্যাক্টিভিটি গুলোর ক্ষেত্রে আমরা দেখবো সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি ফলো করার কথা বলা হচ্ছে। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে এবং পশুপালনের মতো অ্যাক্টিভিটি গুলো করতে হবে এবং এক্ষেত্রে আমাদের যে বিভিন্ন রকমের যে পশু নিধনের যে অ্যাক্টিভিটি সেগুলোকেও বন্ধ করার কথা বলা হচ্ছে। এগুলো আমরা অলরেডি পড়েছি যে গান্ধীবাদী মতাদর্শের মধ্যে যুক্ত। এরপরে আমরা যেটা চলে আসবো হচ্ছে আমাদের 48-এ পরে অ্যাড করা হয়েছে 1976-এ আমাদের বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত যে অ্যাক্টিভিটি, আমাদের ভারতবর্ষে
1972 সালে এই সংক্রান্ত ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এবং 1980 সালে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, এই দুটো আইন গুরুত্বপূর্ণ, যে আইনগুলোর মাধ্যমে আমাদের এই বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের মতো উদ্যোগকে ওয়েলকাম জানানো হয়েছে। আমাদের ভারতবর্ষে কিন্তু এর ক্ষেত্রে অত্যন্ত স্ট্রিক্ট, গাছ কাটা এই ধরনের অ্যাক্টিভিটি গুলো টোটালি বন্ধ। রিসেন্টলি দেখেছে নিশ্চয়ই যে অন্ধ্রপ্রদেশ স্টেটে সেখানে গাছ কেটে আইটি হাব তৈরি করছিল, সুপ্রিম কোর্ট সেখানে পুরোপুরি সেটাকে ক্যান্সেলও করেছে। সেই সঙ্গে যেসব আমলারা এটার জন্য দায়ী তাদের জন্য একটা অস্থায়ী জেল ওই জঙ্গলের মধ্যে তৈরি করে দ্রুত সেখানে তাদেরকে জেল দেওয়ার কথা বলেছে। আর না হলে যে গাছগুলো তারা কেটেছে সেই গাছগুলো পুনরায় সেখানে রোপণ করার জন্য তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে। এই ধরনের খুব স্ট্রিক্ট এই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের সরকারি ব্যবস্থা। চলে আসবো 49, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রভিশন, যেখানে আমাদের যত ঐতিহাসিক স্থল রয়েছে, যত ঐতিহাসিক স্থান, অবজেক্ট রয়েছে, এগুলোকে প্রোটেক্ট করার কথা বলা হয়েছে। এর জন্য আমাদের ভারতবর্ষে কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেখবো যে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা বিভিন্ন বিষয়কে এভাবে ফাইন্ড আউট করে এবং ঐতিহাসিক ভাবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে কিন্তু প্রোটেকশনের জন্য তারা বিভিন্ন স্টেপ নেয়। নেক্সট হচ্ছে আর্টিকেল 50, যেখানে রাষ্ট্রীয় কাজকর্মে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে সেপারেট করার কথা বলা হচ্ছে। এর জন্য দুজোড়া আর্টিকেল রয়েছে, 121, 211 এবং 122 এবং 212। এই দুজোড়া আর্টিকেলের মধ্য দিয়ে আমাদের আইনসভা অর্থাৎ পার্লামেন্টের ছবি এখানে দেখতে পাচ্ছ, আর বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্টের ছবি দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যে সেপারেশন করা হয়েছে। প্রথমে আমরা আসি 121 নম্বর ধারা বলে যে পার্লামেন্ট কখনোই কোনো সুপ্রিম কোর্টের বা কোনো জাজমেন্ট নিয়ে কোনো ডিসকাশন করতে পারে না। পার্লামেন্টে সবকিছু নিয়ে ডিসকাশন হবে, কিন্তু কখনোই সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্ট নিয়ে বা কোনো মামলার রায় নিয়ে সেখানে আলোচনা হয় না, এক্সেপ্ট যদি কোনো জাজের বিরুদ্ধে অনাস্থা মানে রিমুভাল রেজলিউশন উত্থাপিত হয়, কোনো জাজকে অপসারণের প্রস্তাব উত্থাপন হলে সেটা নিয়ে আলোচনা করবে, কিন্তু আর কোনো বিষয়ে আলোচনা করে না। উল্টো 122 আবার কি বলছে, 121 পর 122 বলছে জুডিশিয়ারিও আমাদের লেজিসলেটিভ প্রসেসিংস নিয়ে কোনো ডিসকাশন করতে পারে না। আইন বিভাগে যেটা প্রসেস চলছে, যেটা এখনো কমপ্লিট হয়নি, সেটা নিয়ে বিচার বিভাগ কোনো ডিসকাশন করতে পারে না। তাহলে কখন করতে পারে? যখন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, ধরো একটা বিল তৈরি হচ্ছে, লাইক আমাদের ফার্ম বিল তৈরি হচ্ছে, সেটা যতক্ষণ তৈরি হচ্ছে লোকসভায় ডিসকাশন হচ্ছে, রাজ্যসভায় ডিসকাশন হচ্ছে, পাবলিক বলছে এটা জনস্বার্থ বিরোধী, সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারবে না। আইন দুটো বিল হাউস থেকে বিলটাকে পাস করে দিয়ে এটাকে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিল, প্রেসিডেন্ট সাইন করলো, এইবার সুপ্রিম কোর্টে যে সাইন হয়ে গেল, অ্যাক্ট হয়ে গেল, এবার সুপ্রিম কোর্ট সেটার উপর কোনো বক্তব্য দিতে পারবে বা সেটাকে এবার রিভিউ করতে পারবে। সো এটা এখানে এই সেপারেশন করা আছে। সেম একই রকম ভাবে এই যে 212 এবং 211 একই রকম ভাবে রাজ্য আইনসভার ক্ষেত্রে রাজ্যের হাইকোর্ট বা রাজ্যের কোনো বিচার বিভাগের সম্পর্কে কিছু বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এনেছে। আবার উল্টো 212-তে হাইকোর্টকেও বলে দিয়েছে যে রাজ্য আইনসভায় কি বিল তৈরি হচ্ছে সেটা নিয়ে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ অব্দি সেটা নিয়ে কোনো কথা তারা বলতে পারবে না। এইভাবে আমাদের শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে সেপারেট যেমন আর্টিকেল 50 করেছে, তারপরে এই 4টে আর্টিকেলের মধ্য দিয়ে আইন বিভাগ থেকেও বিচার বিভাগকে সেপারেট করা হয়েছে। তার মানে সিম্পল কথা, জুডিশিয়ারি অলওয়েজ বি সেপারেটেড। জুডিশিয়ারিকে সবসময় সেপারেট রাখা হয়েছে। জুডিশিয়ারি যে কোনো গণতান্ত্রিক দেশে সবসময় সেপারেটেড থাকে, আমাদের ভারতবর্ষ সেটার ব্যবস্থা করা আছে। And the last article DPSP পোর্শনে, সেটা হচ্ছে আর্টিকেল 51। এখানে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি, জাতিসংঘের মধ্যে ন্যায়সঙ্গত এবং সম্মানজনক সম্মান বজায় রাখা, একে অপরের সাথে সংগঠিত হয়ে বিভিন্ন রকমের আলোচনা মাধ্যমে বা চুক্তির মাধ্যমে বিভিন্ন রকম যে চুক্তিগুলোকে ফলো করা, এবং লাস্ট হচ্ছে আলোচনার মধ্য দিয়ে সীমান্ত সংক্রান্ত যদি কোনো বিরোধ থাকে তাহলে সেটাকে মিটিয়ে ফেলা। তাহলে এই যে প্রিন্সিপালস গুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা পরবর্তীকালে দেখবো পানসিল বলে একটি নীতি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের একটা বায়োলেটারাল একটা এগ্রিমেন্ট হয়েছিল, যেখানে পানসিল নীতি ফলো করা হয়েছিল। সেই পানসিল নীতি ইজ টোটালি বেসড অন দিস আর্টিকেল। এই যে প্রভিশন গুলো দেখছো এর সঙ্গে রিলেটেড ওই পঞ্চশীল নীতি। তাহলে সেই পঞ্চশীল নীতি হচ্ছে আমাদের ভারতবর্ষের ফরেন পলিসির একটা অন্যতম ইন্ডিকেশন, এবং আজও ভারতবর্ষ কিন্তু এই প্রিন্সিপালস গুলোকে এক্স্যাক্টলি ফলো করে চলে। ভারতবর্ষ কখনো কোনো রাষ্ট্রের উপর প্রথমে অ্যাটাক করে না, ভারতবর্ষ কখনো কোনো রাষ্ট্রের ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার করে না, ভারতবর্ষ কখনো কোনো রাষ্ট্রের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধকে যতটা সম্ভব আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে ফেলতে চায়, এবং ভারতবর্ষ আন্তর্জাতিক চুক্তি আইন এগুলোকে সবসময় মেনে চলে। চলে আসি আমরা নেক্সট আর্টিকেল 51 এর মধ্য দিয়ে আমাদের ডিপিএসপি প্রভিশন তো শেষ হলো। এবার আমরা মৌলিক কর্তব্যের প্রভিশনটাকে দেখে নেব। কি আছে মৌলিক কর্তব্যের? প্রথমত মৌলিক কর্তব্যের প্রভিশনটা
আমাদের মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত। কিরকম? ধরো তোমার আমাদের কাছে কোনো একটা জিনিস যখন আমরা খুব সহজেই অ্যাভেলেবেল হয়ে যায়, খুব সহজে আমরা পেয়ে যাই কোনো কিছু খাটনি না করে, তখন কিন্তু আমাদের কাছে সেটা খুব ভ্যালুলেস হয়ে যায়। কিন্তু যখনই আমরা কোনো একটা জিনিস পাওয়ার জন্য নিজের খাটুনি সেখানে যুক্ত হয়ে থাকে, তখন কিন্তু সেটা আমাদের কাছে খুব ভ্যালুয়েবল হয়। যেমন ধরো বাজার থেকে একটা গোলাপ ফুল কিনলে তার 10 টাকা বা 15 টাকা দাম নেবে, কিন্তু যখন তোমার বাড়িতে তুমি দীর্ঘদিন হয়তো 4 মাস 5 মাস একটা গোলাপ গাছ খুব ভালো করে তৈরি করলে এবং তারপরে সেই গোলাপ গাছের একটা ফুল হলো, সেই ফুলটার দাম কি 10 টাকা 15 টাকা তোমার কাছে হবে? নিশ্চয়ই অনেক বেশি ভ্যালু সেটা ডিমান্ড করবে। তো এক্স্যাক্টলি এখানেও তাই, মানুষ যদি ফান্ডামেন্টাল রাইট এনজয় করছে কোনো রকম ডিউটি ফুলফিল না করে, সো দিস ইজ নট দ্য অ্যাবসলিউট এনজয়মেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট। যদি ফান্ডামেন্টাল রাইটের ভ্যালু অ্যাকচুয়ালি বুঝতে হয়, তাহলে তোমাকে ডিউটি পালন করতে হবে, এবং এটার কথাই আমাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার ক্ষেত্রে বলছিল। এবং তার বেসিসে আমরা দেখবো যে প্রথম আমাদের ভারতের সংবিধানে 1976 সালে মৌলিক কর্তব্য যুক্ত করা সংক্রান্ত একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়, যার নাম হচ্ছে শরণ সিং কমিটি। এই শরণ সিং কমিটি 1976 সালে সে কি করলো? সে রেকমেন্ড করে দিল যে আমাদের সংবিধানে এই ডিউটি গুলো থাকা উচিত। টোটাল 8টা ডিউটি রেকমেন্ডেশন করেছিল, যার মধ্যে থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট 5টাকে চুজ করলো এবং আরো 5টাকে প্লাস করে টোটাল 10টা ডিউটি আমাদের সংবিধানে যুক্ত করা হলো। সো এটা এখানে বলা হয়েছে যে মূলত ভারতের নাগরিকদের কিছু কিছু মনে করিয়ে দেওয়া রিমাইন্ডার এগুলো, যে আমাদের দেশের প্রতি জাতির প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এগুলো একইভাবে ডিপিএসপি মতো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ নন জাস্টিসেবল এগুলো। সেই সঙ্গে এর যে কনসেপ্ট সেটা আমরা রাশিয়া থেকে নিয়েছি, তৎকালীন রাশিয়াকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলতাম, তো সেইখান থেকেই নেওয়া। এবং এটা কাজের জন্য প্রযোজ্য, অবশ্যই এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য প্রযোজ্য, শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, কোনো বিদেশিদের জন্য কোনো ডিউটি অ্যাপ্লিকেবল নয়। চলে আসবো পার্ট 4A 51 এই আর্টিকেলের মধ্যে দেওয়া আছে কমপ্লিট প্রভিশনটা, তাহলে 4A পার্ট, এন্ড তার মধ্যে আর্টিকেল হচ্ছে 51A। মোট সংখ্যা কটা? এই মুহূর্তে মৌলিক কর্তব্যের টোটাল সংখ্যা হচ্ছে 11। মূলত ভারতের সংবিধানে কোনো মৌলিক কর্তব্য ছিল না। মূল সংবিধানে 1976 সালে প্রথমবার আমরা দেখবো শরণ সিং কমিটির রেকমেন্ডেশন ভিত্তিতে মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে যুক্ত করা হচ্ছে, যেটা মৌলিক অধিকারের বাস্তবায়ন বা আরো বেটার করে আমরা ওটার ভ্যালু বোঝার জন্য যুক্ত করা হয়েছে। তাহলে প্রথম 10টা, পরে আরো একটা, যেটা হচ্ছে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ওই যে শিক্ষার অধিকার মৌলিক অধিকার হলো না, তখনই তার বাবা মাকে দায়িত্ব দেওয়া হলো যে তারা যেন শিশুদের জন্য সঠিকভাবে শিক্ষার ব্যবস্থা করতে পারে। এখানে পুরো স্ট্রাকচারটা দেওয়া আছে। In 1950 there was only 0 fundamental duty, there is no fundamental duty, and then in 1976 10 fundamental duty added to it, 51A থেকে J পর্যন্ত, and then আরো একটা ফান্ডামেন্টাল রাইট অ্যাড করা হলো in 2002, এটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর এটা হচ্ছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এইভাবে টোটাল ডিউটির সংখ্যা এখানে 10 প্লাস 1 দিয়ে হয়ে গেল টোটাল 11। এই মুহূর্তে আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। কি সেই মৌলিক কর্তব্যগুলো? এগুলো খুব ভালো করে পড়ে নেবে। অনেক সময় এই ক্লজ গুলো দিয়েও কোশ্চেন দিয়ে দেয়, যে 51A B C D করে। তো প্রথমেই বলছে সংবিধান মেনে চলতে, সংবিধানে যে মহান আদর্শ বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে, সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে। আমাদের স্বাধীনতা জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন যে সুমহান আদর্শগুলো রয়েছে সেগুলোকে লালন পালন করা, সেগুলোকে অনুসরণ করা। রয়েছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বজায় রাখা এবং সেটাকে রক্ষা করা। দেশ রক্ষা এবং জাতির সেবার প্রদানে যদি কখনো সরকার ডাক দেয়, সে আহ্বানে আমাদের সাড়া দেওয়া। ধর্মীয়, ভাষাগত এবং আঞ্চলিক বৈচিত্র্যের কারণে যত রকম বৈষম্য রয়েছে সেগুলোকে কাটিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করা এবং সৌভ্রাতৃত্বের বাণী প্রচার করা, যাতে আমাদের সামগ্রিক একটা ইউনাইটেশন থাকে, এবং সেই সঙ্গে মহিলাদের প্রতি অপমানকর আচরণকে ত্যাগ করা। রয়েছে মূল্য এবং আমাদের যৌগিক সংস্কৃতি যেটা রয়েছে সেই ঐতিহ্যকে সংরক্ষণ করা, বন এবং হ্রদ, বন্যপ্রাণী এগুলোকে প্রোটেকশন দেওয়া, এগুলোকে সংরক্ষণ করা, পরিবেশ রক্ষা করা, জীবিত প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। রয়েছে বৈজ্ঞানিক ভাবনা চিন্তার দ্বারা ইন্সপায়ার্ড হওয়া, মন থেকে কুসংস্কার দূর করা। রয়েছে সরকারি সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা বা হিংসাত্মক অ্যাক্টিভিটি থেকে দূরে থাকা। রয়েছে ব্যক্তিগত এবং সম্মিলিত ক্রিয়াকলাপের মাধ্যমে সামগ্রিক দেশের উন্নয়ন করা,
যাতে দেশ শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছতে পারে। এবং রয়েছে যে একজন পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার সন্তানকে শিক্ষার সুযোগ করে দেওয়া, যাতে তার 6 থেকে 14 বছরের কোনো শিশু থাকলে সে সঠিকভাবে তার ফ্রি শিক্ষার যে অ্যাক্সেস সেটা সে পেয়ে যেতে পারে। তো এইভাবে আমাদের মৌলিক কর্তব্যের মধ্য দিয়ে 11টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেকটি মৌলিক কর্তব্য শুধুমাত্র সরকারি চাকরি পাওয়া বা শিক্ষকতা চাকরি পাওয়ার জন্য নয়, নিজের জন্য এই মৌলিক কর্তব্যগুলো ফলো করা উচিত এবং মনে রাখা উচিত। নাগরিকদের মৌলিক দায়িত্ব সম্পর্কিত ভার্মা কমিটির কিছু রেকমেন্ডেশন 1999-এ করা হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে যে এই মৌলিক কর্তব্যগুলো ভঙ্গ করলে হয়তো আমাদের কোনো শাস্তি হয় না, কিন্তু মৌলিক কর্তব্যগুলো ভঙ্গ করতে গিয়ে যদি আমরা কোনো আইন ভঙ্গ করে ফেলি, যেমন জাতীয় সম্মান আইন 1971 বা নাগরিক অধিকার সুরক্ষা আইন 1955 কিংবা 1967 সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা জনপ্রতিনিধিত্ব আইন 1951 বা 1972 সালের, একটু আগে আমরা দেখছিলাম বন্যপ্রাণী সংরক্ষণ আইন বা 1980 সালের বন সংরক্ষণ আইন, এই সব আইনগুলো যদি আমরা ভঙ্গ করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য ব্যবস্থা নিতে পারে। লাইক আমি বন্যপ্রাণী সংরক্ষণ করলাম না, উল্টে আমি গাছ কেটে ফেললাম, তাহলে এই গাছ কাটার জন্য কিন্তু আমার বিরুদ্ধে স্টেপ নিতে পারে সরকার। তাহলে এইভাবে আমরা দেখবো মৌলিক কর্তব্যগুলো কোনো ভাবে কিন্তু ইমপ্লিমেন্টেডও করা সম্ভব। এবং এই ভার্মা কমিটি হচ্ছে সেই কমিটি যে কিনা 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে শিক্ষার অধিকারকে, শিক্ষার সংক্রান্ত যে মৌলিক কর্তব্য সেটা সংবিধানে যুক্ত করার বিষয়ে রেকমেন্ড করেছিল। এইভাবে আমরা মৌলিক কর্তব্যের বিষয়গুলোকে ইন্ডিকেট করতে পারি। কয়েকটা মডেল কোশ্চেন দেওয়া আছে নির্দেশমূলক নীতি আর মৌলিক কর্তব্য থেকে, চলো আমরা ফটাফট দেখে নিই। আশা করছি সবটাই ভালো করে বুঝতে পারলে। নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য খুব একই রকম দেখতে, অনেক কিছু প্রভিশন রয়েছে যেগুলো একটু পাশাপাশি লিখে নিয়ে পড়লে খুব ভালো হয়। সেই সঙ্গে মৌলিক অধিকারগুলোর প্রভিশনগুলোকে একটু কানেক্টেড করে পড়তে হবে। একটা বিষয়কে উদাহরণ দিয়ে ইন্ডিকেট করে দিই, তাহলে বিষয়টা আরো সহজে বুঝতে পারবে। ধরো আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, আর রয়েছে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি। এগুলোর কানেকশন কি? ফান্ডামেন্টাল রাইট এ হচ্ছে পলিটিক্যাল রাইট, ডিপিএসপি সে হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল রাইট। এই দু ধরনের রাইট সঠিকভাবে যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে আমাদের ভারতবর্ষে এই ফিল্ডগুলোর ডেমোক্রেসি এনশিওর হওয়া সম্ভব। তাই ডেমোক্রেসি এনশিওর হওয়ার জন্য ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে এই ডিপিএসপি গুলো হলো ডিউটি অফ স্টেট। স্টেট বলতে কি বোঝায় অলরেডি বোঝানো আছে, পড়িয়েছি। ফান্ডামেন্টাল ডিউটি হলো ডিউটি অফ দি সিটিজেন। সিটিজেন স্টেটের জন্য আর স্টেট সিটিজেনদের জন্য ডিউটি পালন করবে। এভাবে একে অন্যের প্রতি ডিউটি পালন করার মধ্য দিয়ে ইন্ডিয়াতে একটা ওয়েলফেয়ার নেশন তৈরি হওয়া সম্ভব। তাহলে এবার যদি কমপ্লিটলি চিন্তা করি, ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক ওয়েলফেয়ার নেশন হিসাবে এস্টাবলিশড হতে ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি এন্ড ডিউটি তিনটেরই সমান ভূমিকা রয়েছে। আশা করছি বুঝতে পারছো। চলো প্রশ্নগুলো দেখে নিই। মডেল এমসিকিউ। প্রথম কোশ্চেন হচ্ছে নির্দেশমূলক নীতি কাদের জন্য প্রযোজ্য? আমরা জানি ভারতীয়দের জন্য প্রযোজ্য, বিদেশিদের জন্য প্রযোজ্য। তার মানে এখানে অপশন সি হবে, মানে গ, ভারতীয় এবং বিদেশি উভয়ের জন্য প্রযোজ্য। তো রাইট আনসার হচ্ছে অপশন সি। চলে আসবো নেক্সট। ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি নির্দেশমূলক নীতি আছে? 18টি নির্দেশমূলক নীতি আছে, আমরা একটু আগে পড়েছি। নেক্সট, ডিপিএসপি লক্ষ্য কোন অনুচ্ছেদের অধীনে বলা হয়েছে? আমরা দেখবো ডিপিএসপি লক্ষ্য হচ্ছে ওয়েলফেয়ার নেশন এস্টাবলিশ করা, যার কারণে এই আর্টিকেলটাকে আমরা কি বলি? আমরা বলি কিস্টোন অফ ডিপিএসপি, দ্যাট ইজ আর্টিকেল 38। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মৌলিক কর্তব্য কাদের জন্য প্রযোজ্য? মৌলিক কর্তব্য, তাহলে এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য, মৌলিক কর্তব্য কোনো বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল নয়। সো এই হচ্ছে আমাদের টোটাল মৌলিক কর্তব্যের বিষয়। ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য আছে?
মৌলিক কর্তব্যের সংখ্যা এই মুহূর্তে 11টি, মূল সংবিধানে একটাও ছিল না, বর্তমানে মৌলিক কর্তব্য বেড়ে মানে 10টা, তারপরে আরো একটা দিয়ে টোটাল হয়েছে 11টি। সো এই হচ্ছে আমাদের টোটাল আজকে ডিসকাশন। কি কোন কোন পয়েন্টগুলো মনে রাখবো আমি ফটাফট একটু বলে দিই, তাহলে বুঝতে পারবে আরেকবার। যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতেই হবে, মাস্ট বি রিমেম্বার। প্রথমত নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। নির্দেশমূলক নীতির টোটাল সংখ্যা হচ্ছে অতীতে ছিল 13টি। নির্দেশমূলক নীতি সমাজতান্ত্রিক, গান্ধীবাদী এবং উদারনৈতিক মতাদর্শের দ্বারা ইন্সপায়ার্ড বা বিভক্ত। নির্দেশমূলক নীতি মূলত ইতিবাচক প্রকৃতির হয়ে থাকে। নির্দেশমূলক নীতি বাস্তবায়নে নির্ভর করে দেশের প্রাকৃতিক সম্পদ এবং দেশের সরকারের ইতিবাচক ইচ্ছে দুটোর উপরেই। নির্দেশমূলক নীতি একাধারে সরকারের দায়িত্ব এবং অন্যদিকে কর্তব্যও বটে, অন্যদিকে দেশের মানুষের কাছে ইতিবাচক অধিকারও বটে। আর সংবিধানের 40 নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা আছে, যা কিনা গান্ধীবাদী আদর্শের দ্বারা প্রভাবিত। সংবিধানের 44 নম্বর ধারায় অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা আছে, যা কিনা উদারনীতির মতাদর্শের দ্বারা প্রভাবিত। আর সংবিধানের 45 নম্বর ধারায় 6 বছরের নিচে সকল শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা এবং সেই সঙ্গে বিভিন্ন রকমের তাদেরকে চাইল্ড কেয়ার দেওয়ার যে ব্যবস্থা সেটা করা হয়েছে। আর রয়েছে সংবিধানের 41 নম্বর ধারায় শিক্ষা এবং কর্ম এবং প্রয়োজনে সরকারি সাহায্য পাওয়ার অধিকারের কথা রয়েছে। 11 নম্বর পয়েন্ট 50 নম্বর ধারায় বলা হয়েছে বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে সেপারেট করা। রয়েছে 12 নম্বর পয়েন্টে মৌলিক কর্তব্যের ধারণা রাশিয়া থেকে নেওয়া হয়েছে, বর্তমানে মৌলিক কর্তব্য 11টি। মৌলিক কর্তব্য আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ নন জাস্টিসেবল। মৌলিক কর্তব্য মূলত ইতিবাচক প্রকৃতির, ঠিক যেমন ডিপিএসপি ছিল সেরকমই। মৌলিক কর্তব্য বাস্তবায়ন নির্ভর করে দেশের মানুষের ইতিবাচক ইচ্ছার উপর। সরকারের কাজকর্মের প্রতি বা সরকারের বিভিন্ন অর্গানাইজেশনের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটাকে আমরা স্বীকার করে নিই, আমরা যদি সেইটাকে ফলো করি তবে গিয়ে কর্তব্যগুলো বাস্তবায়ন হওয়া সম্ভব। নির্দেশমূলক নীতি শুধুমাত্র নাগরিকদের কর্তব্য। নির্দেশমূলক নীতি ক্ষেত্রে নির্দেশমূলক নীতি হচ্ছে সরকারের কর্তব্য, আর মৌলিক কর্তব্য হচ্ছে নাগরিকদের কর্তব্য। মৌলিক কর্তব্য হলো শুধুমাত্র নাগরিকদের কর্তব্য। আর কে আছে সংবিধানের 51 এ নম্বর ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কে বলা আছে, অর্থাৎ 51 এ নম্বর ধারাতেই 11টার কর্তব্য বলা আছে, ABCD করে কে অবধি গেছে। আর লাস্ট হচ্ছে মৌলিক কর্তব্যের সুপারিশ করেছেন শরণ সিং কমিটি, যার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সংবিধানে 10টি এবং পরে আরো একটি ভার্মা কমিটির রেকমেন্ডেশন, টোটাল 11টি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে। সো আশা করছি নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য খুব ভালো করে বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে পরের ক্লাসে।